মধুপুর গ্রামের ভিতর যে বাড়িটা সবচেয়ে প্রভাবশালী সেটা আমাদের বাড়ির পাশেই বয়ে গেছে নদী, আর সে নদীর পাড়েই শ্মশান ঘাট। মধুপুরের শ্মশান ঘাট নামে বেশ পরিচিত জায়গাটি। তবে ইদানিং সবার মুখে মুখে একটা কথা শোনা যাচ্ছে, অনেকেই নাকি শ্মশান ঘাটে একটা সাদা কাপড়ে জড়ানো কাউকে হাঁটতে দেখে, কিন্তু কোনো ক্ষতি করেছে বলে শোনা যায়নি। আমার বাবার নাম সনাতন রায়। ছোটবেলা থেকে আমি শুধু বাবাকেই দেখে এসেছি, কারণ আমি ছোট থাকতে আমার মা মারা গিয়েছে। আজ হালকা রোদে বাবার সাথে বসে রোদ পোয়াচ্ছিলাম। তা হ্যাঁ রে, মাধ্যমিক তো শেষ হলো, এখন কি করবি? সব সময় বাড়িতে বসে না থেকে কিছু একটা তো করতে পারিস। কি করব বাবা, এতদিন পড়ার চাপে ছিলাম, এখন একটু রিল্যাক্স করব। আমি আমার কথা শেষ না করতেই আমাদের গ্রামের হরি কাকা ছুটতে ছুটতে এলো আমার বাবার কাছে, আর বাবার সামনে দাঁড়িয়ে হাঁপাতে থাকলো। আমার বাবা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করল, আরে হরি যে, এই সকাল সকাল কি মনে করে, আর তুমি এমন হাঁপাচ্ছ কেন ভাই? আমরা যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, গ্রামটা এবার মনে হয় আর থাকার যোগ্য রইল না। রে আহা, কি হয়েছে খুলে তো বলবে। তুমি ঠিক করে না বললে আমি কি করে বুঝবো যে কি হয়েছে? আমাদের মধুপুর শ্মশানে যে সাদা কাপড় পরা লোক দেখা যায়, সেটা তো নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ শুনেছি। আরে ওসব হলো বাজে কথা। গ্রামের অশিক্ষিত লোক কি দেখতে না কি দেখে ফেলেছে, অমনি সারা গায়ে রটিয়ে দিয়েছে যে শ্মশান ঘাটে ভূত আছে। এবার আর শোনা কথা নয়, প্রমাণ পাওয়া গেছে। শ্মশান ঘাটে একটা লোকের মৃতদেহ পাওয়া গেছে, তার সারা শরীর ছিন্ন ভিন্ন। গ্রামের সবাই বলা বলি করছে যে এটা নিশ্চয়ই সাদা কাপড়ে জড়ানো অজ্ঞাত লোকের কাজ। তুমি যা বলছো তাতে তো কষ্ট হলেও বিশ্বাস না করে উপায় নেই। তার মানে এতদিন গ্রামের লোকজন যা বলা বলি করছিল তার সবই সত্য? তবে আর বলছি কেন, আপনি এখনই আমাদের সাথে শ্মশান ঘাটে চলুন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। হরি কাকা তাড়াতাড়ি বাবাকে নিয়ে চলে গেল। এসব ঘটনা শুনে আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। ব্যাপারটা ভালোভাবে জানার প্রবল ইচ্ছা জাগলো আমার মনের ভেতর, কিন্তু আমি মনে মনে শ্মশান ঘাটে যেতে চাইলে বাবা তো আমাকে কোনো মতেই যেতে দিবে না। এই ভেবে আমি আর বাবাকে কিছু বললাম না। তবে মনের সুপ্ত বাসনা চেপে রাখি কি করে? বাবার জন্য অপেক্ষা করতে করতে বিকেল গড়িয়ে গেল, কিন্তু বাবা তখনও ফিরল না। আমি আর একা একা বসে না থেকে একটু বেরিয়ে পড়লাম। পথে আমার সাথে দেখা হয় আমার বন্ধু নয়নের। আমাকে দেখা মাত্রই নয়ন বলে উঠল, কিরে তুই শ্মশান ঘাটে যাসনি? আরে না, আমার বাবা যেতে দিবে তারপর তো যাব। তুই বুঝে গিয়েছিলি? না, আমিও যাইনি। এত লোকের ভিতর গিয়ে কোনো লাভ হবে না, উল্টো ধমক খেয়ে ফিরে আসতে হবে। তবে আমি একবার যাবই। কি বলছিস, তুই যাবি? তোর ভয় করবে না? দূর, কিসের ভয়? তুইও আমার সাথে যেতে চাইলে যেতে পারিস, কিন্তু আজ ঠিক সন্ধ্যায় এই জায়গাতে আমি থাকবো। যদি যেতে চাস তো চলে আসিস। নয়ন এই বলে হন হন করে হেঁটে চলে গেল। এখানে বলে রাখা ভালো যে আমাদের গ্রামে নয়নের মতো ডানপিটে আর একরোকা ছেলে পাওয়া দুষ্কর। অ্যাডভেঞ্চারের দিকে ওর বেজায় ঝোঁক, আর ভয় কাকে বলে তা তো বোধ হয় ও একেবারেই জানে না। বাড়ি ফিরে দেখি বাবা তখনও ফিরেনি। ভর সন্ধ্যাবেলায় বাবা ফিরে এলো। আসতেই বাবাকে বললাম, বাবা আমি একটু নয়নের বাড়িতে যাব, কিছু পড়ার বই আনবো ভাবছি। ঠিক আছে যা, কিন্তু রাত করিস না বেশি। নয়নের সাথে যাব বললে বাবাকে মিথ্যা বলতে হবে। বাবাকে মিথ্যে বলায় যেমন কষ্ট হলো, তেমনও ভয়ও হতে লাগলো বেশ। তারপরেও হাতে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। পশ্চিমের আকাশ তখন যেন মেঘে ভার হয়ে আছে। কিছু দূর এগিয়ে গিয়ে দেখি সামনে নয়ন দাঁড়িয়ে আছে। আমি যাওয়ার সাথে সাথে কোনো কথা না বলে আমরা নদীর পাড়ের দিকে হাঁটতে শুরু করলাম। কিছু দূর গিয়ে আমি ওকে জিজ্ঞাসা করি, এই আমরা যাব যখন তো দিনে গেলেই তো পারতাম,
রাতে কেন যাচ্ছি? আর দিনে গেলে তো আর ওই সাদা কাপড় পরা অজ্ঞাত মূর্তি দেখতে পাবো না। নয়নের কথা শুনে আমি আঁতকে উঠলাম। তার মানে নয়ন ওই অজ্ঞাত খুনিকে দেখতে যাচ্ছে? না, আমার আশা একদমই উচিত হয়নি। কাজটা কি ঠিক হচ্ছে নয়ন? আমরা যে কোনো বিপদে পড়তে পারি। এই নিঃশব্দ মেঘাচ্ছন্ন রাতে কেউই তো আমাদের বাঁচাতে আসবে না। আমাদের গিয়ে কাজ নেই, চল বাড়ি ফিরে যাই। আর তুই যেতে না চাইলে ফেরত যেতে পারিস, আমি যাবই। আমাকে দেখতে হবে কে ওই অজ্ঞাত লোক, আর কেন আমাদের গায়ে এমন আতঙ্ক ছড়াচ্ছে। আমি আর কোনো কথা বললাম না। আজ যে কি হবে তা ভেবেই আমি ভয়ে কাঠ হয়ে যাচ্ছি। ধীরে ধীরে আমরা নদীর পাড়ে এসে পৌঁছালাম। আমাদের সামনেই মধুপুর শ্মশান। হঠাৎই আকাশ ফেটে বৃষ্টি শুরু হলো। মনে হলো যেন মেঘদেবতা তার সমস্ত ক্রোধ আমাদের উপর বর্ষণ করেছেন। বৃষ্টির সাথে সাথে অন্ধকার যেন চারিদিকটাকে ঘিরে ফেলল। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল। চারিদিকটা এখন নিস্তব্ধ হয়ে গেল, যেন এই শ্মশান আমাদের গ্রাস করতে চাইছে। এবার আমার ভয় পেতে শুরু করলো। রাতে শ্মশান যে এতটা ভয়ঙ্কর হয় তা আমি কখনোই জানতাম না। এই চল, আমাদের শ্মশানের এক জায়গায় বসে থাকতে হবে, দেখতে হবে কখনোই অজ্ঞাত মূর্তি আসে। কিন্তু আমার কোনো কথা না শুনে নয়ন হেঁটে এগিয়ে গেল। আমি বাধ্য হয়ে ওর পিছু নিলাম। আমরা একটা বড় গাছের পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ি। অবশ্য নয়ন চারদিকে তাকিয়ে সবটা পর্যবেক্ষণ করছে। আচ্ছা, আমরা যদি ওর দেখা পাইও তবু আমরা কি করতে পারবো বল? উল্টো আমাদের দুজনেরই প্রাণ যাবে। ও যদি কোনো অপশক্তিধারী আত্মা হয়ে থাকে তবে ও আমার কিচ্ছু করতে পারবে না। নয়ন এই বলে তার পকেট থেকে একটা ছোট চকচকে ধাতব ত্রিশূল বের করলো আর আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এটা যতক্ষণ আমার সাথে আছে ততক্ষণ কোনো অপশক্তি আমার কিচ্ছু করতে পারবে না। নয়ন কথাটা শেষ করতে না করতেই হঠাৎ একটা অস্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করলাম আমরা। চারিদিকে কেমন যেন একটা গুমোট পরিবেশের সৃষ্টি হয়েছে, সেই সাথে একটা ভ্যাপসা গরম। আমি তাকিয়ে দেখলাম নয়ন এগিয়ে যাচ্ছে সামনের দিকে। নয়ন এগিয়ে গিয়ে একটা কবরের পাশে দাঁড়ালো, আর তখনই আমি দেখলাম নয়নের ঠিক পেছনে একটু একটু পায়ে এগিয়ে যাচ্ছে একটা সাদা পোশাকে ঝরানো মূর্তি। আমি চিৎকার করে বলে উঠলাম, নয়ন, ফিরে আয় নয়ন, তাড়াতাড়ি চলে আয় বলছি। আমার কথা শুনে নয়ন পিছনের দিকে তাকালো আর সাথে সাথে আঁতকে উঠে মাটিতে ধপ করে বসে পড়ল। আমি তখন বিস্ফোরিত চোখে এই ভয়ঙ্কর দৃশ্য দেখছি। সাদা কাপড়ে জড়ানো মূর্তিটার চোখ বা মুখ দেখার কোনো উপায়ই নেই। সাদা কাপড়ের মাঝে মাঝে ছোপ ছোপ রক্তের দাগ। হঠাৎ দেখলাম নয়ন পকেট থেকে সেই ত্রিশূলটা বের করছে, কিন্তু হঠাৎ করে সে সাদা কাপড়ে জড়ানো মূর্তিটা দেখা গেল না। নয়ন ভয় কাটিয়ে উঠে দাঁড়ালো। আমি আস্তে আস্তে ওর দিকে এগিয়ে যেতে লাগলাম, কিন্তু হঠাৎ নয়নের পাশে থাকা কবরের নিচ থেকে একটা রক্ত মাখা হাত মাটি ঠেলে বেরিয়ে এলো আর নয়নের একটা পা টেনে ধরে মাটির নিচে নিয়ে গেল। তারপর একটা চিৎকার দিয়ে মাটির গভীরে হারিয়ে গেল আমার চিরচেনা বন্ধু নয়ন। আমার সারা শরীর তখন কাঁপছে, মাথা যেন কাজ করছে না। আমি এখানে থাকবো নাকি দৌড় দেব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ঠিক তখনই দেখলাম কবর থেকে আবারও বের হয়ে এসেছে সেই রক্তমাখা হাত, আর আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আমি ওটা দেখা মাত্র ঊর্ধ্বশ্বাসে দৌড়ে অন্ধকারের সাথে মিলিয়ে গেলাম। যখন চোখ খুললাম তখন দেখি আমি মাটিতে পড়ে আছি, আর আমাকে ঘিরে আছে আমার বাবা, হরি কাকা আর কিছু লোক। তারা আমাকে তাড়াতাড়ি ধরাধরি করে বাড়িতে নিয়ে গেল। বিকেলে একটু সুস্থ বোধ করলাম। আগেই বাবাকে সব বলে দিয়েছি। বাবা আমার সামনে চিন্তিত মুখে পায়চারি করছে। বাবা, নয়নকে বাঁচাও, ওকে ওই শয়তান কবরে টেনে নিয়ে গেছে, ওকে বাঁচাও বাবা। হ্যাঁ, বাঁচানোর চেষ্টা তো করা উচিত, কিন্তু আমার মন বলছে না যে ও এখনো বেঁচে আছে। হায় ভগবান,
বাচ্চা ছেলে, তুই কেন এত বড় ঝুঁকি নিয়ে ওই শ্মশান ঘাটে গেলি? না বাবা, আমার বন্ধু নয়নের কিচ্ছু হতে পারে না। তুমি তাড়াতাড়ি চলো, আমি তোমাকে ওই কবর দেখিয়ে দেব। ওকে বাঁচাতে হবে বাবা। হ্যাঁ বাবা, তবে তার আগে বলতো, ওই সাদা কাপড় পরা মূর্তির কি কোনো দুর্বলতা আছে? মানে আমি বলতে চাইছি যে, ও কি এমন কোনো আচরণ করেছে যাতে মনে হয়েছে তোর এই বিষয়টার প্রতি ওর দুর্বলতা আছে? বাবা, এই বিষয়ে আমি ঠিক বলতে পারবো না। তবে যখন আমরা ওই শ্মশানের দিকে যাই, তখন নয়ন একটা ধাতব চকচকে ত্রিশূল নিয়ে গিয়েছিল। আরও বলছিল যে এটা ওর সাথে থাকলে কোনো অপশক্তি ওর কিচ্ছু করতে পারবে না। ওইটা তাহলে সেই ত্রিশূল? নয়ন ছোটবেলায় তার বাবা মাকে অ্যাক্সিডেন্টে হারায়। এরপর থেকে নয়ন ওর এক দাদুর কাছেই বড় হয়েছে। বৃদ্ধ তন্ত্রমন্ত্রে বেশ পারদর্শী। বাবা বুঝল যে ওই ত্রিশূল নয়ন তার দাদুর কাছ থেকেই নিয়েছে। তাই বাবা গিয়ে ওর দাদুর কাছ থেকে আরও কয়েকটা ত্রিশূল নিয়ে এলো। অবশ্য ওর দাদুকে নয়নের কথা কিছুই বলল না। সন্ধ্যাবেলা আমি, বাবা আর হরি কাকা চললাম ওই শ্মশানের উদ্দেশ্যে। আমাদের সবার সাথে করে একটা ত্রিশূল ও মশাল। আমরা যখন ঘাটে পৌঁছালাম, তখন কুয়াশায় চারদিকে ঢেকে গেছে। ঠিক আগের দিনের মতো একটা চাপা ভ্যাপসা গরম অনুভব হলো। বাবা, ওই সেই কবর যেখান থেকে একটা রক্তমাখা হাত বেরিয়ে এসে নয়নকে টেনে নিয়ে গেছে। তার মানে ওই অপশক্তির বাস হলো ওই কবরের ভিতর। আমি ওই কবরে আগুন জ্বালিয়ে দেব। প্রচণ্ড রাগে হরি কাকা এগিয়ে গেল। বাবার বারণ সত্ত্বেও হাতের মশালটা নিয়ে সে এগিয়ে যায় কবরের দিকে। এখন হরি কাকা ঠিক কবরের উপরে দাঁড়িয়ে, ঠিক যেমন আগের দিন নয়ন দাঁড়িয়েছিল। হঠাৎ হরি কাকার হাতে থাকা মশালটা দপ করে নিভে গেল। আর ঠিক তখনই মাটির নিচ থেকে বেরিয়ে এলো সেই রক্তমাখা কালো হাত, আর খপ করে ধরে বসল হরি কাকার পা। কিন্তু কাকা দমে না গিয়ে তার হাতে থাকা সেই ত্রিশূলটা নিয়ে চেপে ধরল সেই রক্তমাখা হাতটিকে। আর সাথে সাথে মাটি থেকে আরো কিছুটা বেরিয়ে এলো সেই হাত। হরি, চেপে ধরো শক্ত করে, ছেড়ো না, আমি আসছি আমি। এই বলে বাবা এক লাফ দিয়ে এগিয়ে গেল হরি কাকার দিকে। আর তার কাছে গিয়ে বাবাও শক্ত করে ত্রিশূলটা চেপে ধরল সেই রক্তমাখা হাতের উপর। মাটি থেকে উঠে এসেছে পচা গলা একটা পুরুষের মৃতদেহ। আর তার বাম হাতে আরো একটা ত্রিশূল জ্বলজ্বল করছে। সেই ত্রিশূলটা চেপে ধরে আছে আমার বন্ধু নয়ন। এরপর আমিও ছুটে গেলাম আর সজোরে চেপে ধরলাম সেই ত্রিশূল। আর সাথে সাথে একটা আকাশ ফাটা বিকট চিৎকার করে উঠল ওই অপশক্তি। একটু পরেই একটা সাদা অবয়ব ওই পচা গলা দেহ ছেড়ে আকাশে মিলিয়ে গেল। আর আমরা দেখতে পেলাম একটা জীবন্ত মানুষ দাঁড়িয়ে। নয়ন পরিশ্রান্ত দেহে মাটিতে পড়ে আছে। হরি কাকা তার কাছে গিয়ে বসেছে। যে মানুষটা আমাদের সামনে দাঁড়িয়ে, সে হলো বিমল কাকা। বিমল কাকা আমাদের এই শ্মশান ঘাটে যে কালী মন্দির, ওখানে পূজারী ছিল। হঠাৎ একদিন তাকে আর পাওয়া যায় না। সবাই ধরেই নিয়েছিল যে নদীতে জল আনতে গিয়ে সে হয়তো ডুবে মারা গিয়েছে। আরে, এ তো বিমল, তুমি তাহলে মারা যাওনি? কি হয়েছিল বলো? অনেক প্রশ্ন জট পাকিয়ে আছে, সব বলো। সেদিন রাতে আমি শ্মশান কালীর পুজো করছিলাম। পুজো শেষ করে আসতে যাব, ঠিক তখনই এই কবরের ভিতরে আমার পা ঢুকে যায়। আর কয়েক মুহূর্তের ভিতর আমাকে টেনে নিয়ে যায় মাটির নিচে। সেই থেকে আমার দেহ ধারণ করে ওই অপশক্তি শয়তান আত্মা মানুষের রক্ত খেয়ে চলেছে। কিন্তু নয়নকেও তো কবরে টেনে নিয়ে গিয়েছিল, তাহলে ও কিভাবে জীবিত রইল? এই ত্রিশূলের জোরে, একটা ত্রিশূলের জোরে ওকে ওই আত্মা মারতে পারেনি। আর যখন এতগুলো অপশক্তি ত্রিশূল ওর গায়ে ছোঁয়ানো হলো, তখন ও আমার দেহ ছাড়তে বাধ্য হলো। সব বিষয় এখন পরিষ্কার। আর কোনো কথা না বলে আমরা সবাই বাড়ি ফেরার জন্য উঠে পড়লাম। তবে যাবার আগে সব ত্রিশূলগুলো ওই কবরে পুঁতে রেখে
মাটি চাপা দিল বাবা, যাতে করে আর কোনো অপশক্তি এই কবরস্থানে না আসতে পারে। এখন ঘন মেঘ কেটে গিয়েছে, চারিদিকের ভ্যাপসা গরমটাও এখন যেন কোথাও উধাও হয়ে গিয়েছে। আমরা মশালগুলো জেলে তাড়াতাড়ি অন্ধকারে গা ডুবিয়ে চলে গেলাম।